চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কামরুজ্জামান মিলাদের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। বলছিলাম ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের কথা, সেই অনুভূতিটা সম্পর্কে একটু জানতে চাই। আসলে যে কোনো জিনিস প্রাপ্তির অনুভূতি তো একটু ভালোই লাগে। আমি দীর্ঘদিন থেকে থিয়েটার করছি। স্পেশালি এই অ্যাওয়ার্ডটা আমাকে WAB, যেটা ভারতের একটি মাল্টিন্যাশনাল কোম্পানি, তারা আমাকে মনোনীত করেছেন বাংলাদেশ থেকে থিয়েটার অ্যাক্টিভিটিস এবং মিডিয়ার উপরে যেখানে আমি কাজ করি তার স্বীকৃতি হিসেবে এটা একটা বিশেষ সম্মাননা পুরস্কার। বেস্ট থিয়েটার অ্যান্ড মিডিয়া পার্সোনালিটি অফ দ্য ইয়ার বাংলাদেশ ক্যাটাগরিতে পেয়েছেন আপনি সম্মাননাটা। আচ্ছা, তো সেখানকার অনুভূতি, অভিজ্ঞতা একটু যদি শুনি আমরা সংক্ষেপে। হঠাৎ করে একদিন ফোন পেলাম যে ভাই উই আর ফ্রম ইন্ডিয়া, সো আপনার সঙ্গে কথা বলতে চাই। তো ঠিক আছে বলেন। তো আমরা তো এইভাবে বাংলাদেশ থেকে আপনাকে মনোনীত করেছি, আপনি যদি আসতে পারেন তাহলে আমাদের জন্য এটা আমি কনফার্ম করবো আপনাকে। তো আমি বললাম হ্যাঁ আমার ভিসা আছে। তো একদিন সময় আমাকে টাইম দিল, আমি গেলাম। ভালোই লাগলো। সেখানে অনেক সম্মানিত ব্যক্তি, সমগ্র ভারত থেকে নয় শুধু, বিশ্বের বিভিন্ন কর্নার থেকে লোকজন সেখানে সমবেত হয়েছেন। ভালো লেগেছে আসলে। তবে এই যে সংযোগটা যে স্থাপিত হলো, সেটা কি আপনার দিক থেকে ছিল কোনোভাবে, নাকি তারাই আপনাকে খুঁজে বের করলেন? খুব সম্ভবত তারাই আমাকে খুঁজে বের করেছেন। আচ্ছা আচ্ছা। তো আপনি দীর্ঘদিন ধরে থিয়েটার আর্ট ইউনিটের সাথে আছেন, তো প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে আপনি নাট্যাঙ্গনের সাথে সম্পৃক্ত। সেই যাত্রাটা সম্পর্কে যদি কিছু বলেন। সেই 90 দশকে, যখন 90 সালে আমি ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তারপর থেকে আসলে সেই সময় আপনি জানেন সারা বাংলাদেশ উত্তাল ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে। সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমি বিভিন্ন গণসঙ্গীত, বিভিন্ন পথনাটকে অংশগ্রহণ করি। সেখান থেকে আমার আসলে এই মনের ভিতর থিয়েটারটা ঢুকে যায়। আর থিয়েটারটা হচ্ছে কি ভালো লাগার জায়গা। এটা একটা লাইভ বা সরাসরি মাধ্যম, যে মাধ্যমটা আপনার মনে যদি একবার ঢুকে যায়, আপনার হৃদয়ে যদি গেঁথে যায়, থিয়েটারটা আসলে ছাড়া যায় না। সেই ভালোবাসার জায়গা এটা আসলে থিয়েটারটা। তো থিয়েটার শুরু করে আমি 1990 সালে পর থেকে যখন আমি লোকালি অনেক পথনাটকে অংশগ্রহণ করার পর আমরা একটা যে এলাকায় আমি থাকি আসলে বাড়িধারা গুলশান, সেই এরিয়ার বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে, আমাদের যারা ওই সময় সহকারী ছিল বা সহযোদ্ধা ছিলেন, তাদের নিয়ে আমরা একটা থিয়েটারে গ্রুপ করি। সেই গ্রুপটা আমি চালাচ্ছিলাম। আমি ওই গ্রুপ ঢাকা প্রভাকর নাম, সেখানকার প্রথম সাধারণ সম্পাদক ছিলাম। তো পরবর্তীতে আমার এক বন্ধু আবু সুফিয়ান বিপ্লব, সে আসলে আমাকে নক করলো যে বন্ধু তুমি যদি থিয়েটারটা ভালো মতো করতে চাও তাহলে আমাদের সঙ্গে আসো। আমাদের সঙ্গে বলতে তো সেই সময় SM সোলাইমান নামটা সে আমাকে বললো। তো SM সোলাইমান আমার কাছে স্বপ্নের মতো আসলে। SM সোলাইমান একাধারে নাট্য ব্যক্তিত্ব, উনি সঙ্গীতকার, উনি গীতিকার, উনি আপনার সুরকার, উনি অভিনেতা। ওনার আসলে বলে বোঝানো যাবে না ওনার যে অবদান পাওয়াটাই কিন্তু একটা বিশাল ব্যাপার। উনি ছিল ওই সময় পরপর 2বার সেক্রেটারি জেনারেল গ্রুপ থিয়েটার ফেডারেশনের। তো তার প্রস্তাবটা পাওয়ার পরপরই আমি চিন্তা করলাম যে এটা আমার জন্য একটা গুড অপরচুনিটি। তো একদিন নিয়ে গেল, সোলান ভাইয়ের সঙ্গে কথা বললাম। সোলান ভাই বললো একটা গান গাও। যাক, তারপর থেকে বললো তুমি আমার সঙ্গে যুক্ত হও। সেখানে লক্ষ্মীর পালা একটি নাটকের মাধ্যমে আমার থিয়েটার আর্ট ইউনিটের সঙ্গে যাত্রা শুরু। তার পূর্বে এই থিয়েটার আর্ট ইউনিটের প্রথম প্রযোজনা যেটা ছিল কোর্ট মার্শাল নাটকটা আগেই নেমে গিয়েছিল। তো পরবর্তীতে আসলে ওই যে আমার যুক্ত হওয়া থিয়েটার আর্ট ইউনিটে, সেখান থেকে তো কালক্রমে অনেকগুলো অনেক নাটকে অংশগ্রহণ করলাম। অদ্যাবধি আমি থিয়েটার ইউনিটে আছি এবং থিয়েটার ইউনিটের সমন্বয়ক হিসেবে বর্তমানে আমি কাজ করছি। ছোটবেলায় বড় হয়ে কি হওয়ার স্বপ্ন দেখতেন? ফ্যামিলিটা একটা কালচারাল ফ্যামিলি। আমার বাবাও গান গাইতেন, আমার মাও গান গাইতেন। ইভেন তো আমি যখন একেবারে খুবই ছোট, আমি সকালবেলা ঘুম ভাঙতো আমার দাদার নামাজের পর যে একটা গান গাইতেন আব্দুল আলিমের গানগুলো, সেখান থেকে আমার মন আসলে সংস্কৃতির দিকেই ছিল। তবে বিজনেস হওয়ার তারপর বাবা বিজনেস করতেন, তো ব্যবসায়ী হওয়ার শখই আমার ছিল। তো জড়িয়ে গেলাম আর কি, কিভাবে জানি আমি বিজনেসম্যান এখনো আছি, আমি ব্যবসা করছি। ইচ্ছে ছিল কি যে অভিনয়ই যাব, নাকি একটু গান বা শিল্পী হওয়া, একটু অন্যদিকেও আগ্রহটা ছিল ছোটবেলা? অভিনয়ের বিষয়টা আমি একটু আপনাকে বলি। অভিনয় হচ্ছে কি, আমার মামা থিয়েটার করতেন। আমার বড় মামা, সে হচ্ছে মতিঝিল থিয়েটারের খুব একনিষ্ঠ কর্মী ছিলেন, ভালো অভিনেতা ছিলেন। তো আমি খুব ছোটকালে যখন আমার মনে পড়ে, আমার বাবার মায়ের কোলে বসে আমি থিয়েটারটা দেখতে গেলাম, সে মহিলা সমিতি মঞ্চে। সেটা অ্যারাউন্ড 84-85 দিকে। তো সেই নাটকটা দেখে আসলে আমার মনের ভিতর নাটকটা আসলে ওই সময় ঢুকে যায়। কিন্তু ওই যে আগ্রহটা তৈরি হয়, সেই আগ্রহ থেকেই আমি আসলে থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। আর থিয়েটারটা আসলে যে বললাম ভালো লাগার জায়গা, এমনভাবে হৃদয়ে গেঁথে গেছে। এখন আমার আসলে সারাদিন ব্যস্ততার পরেও
আমি সারাক্ষণ থিয়েটার নিয়েই থাকি। আচ্ছা, আপনাদের থিয়েটার আর্ট ইউনিটের তো অনেক নাটক এমন রয়েছে, বেশ কিছু নাটকের মধ্যে আমি যদি দু একটা কথা বলি যেগুলো 200-250 বার মঞ্চায়ন হয়েছে, জি। তো সেই ধরনের দু একটা নাটক যেগুলো অনেক বেশি দর্শক নন্দিত, আমি বলবো দু একটা কথা যদি একটু শুনি। আমাদের আইকনিক নাটক হচ্ছে কোর্ট মার্শাল, যেটা 254তম প্রদর্শনী পার হয়েছে। হ্যাঁ। আমাদের পরবর্তী আইকনিক নাটক হচ্ছে গোলাপজান, সেটাও আমাদের 200তম প্রদর্শনী পার হয়েছে। আমাদের সময়ের প্রয়োজনে একটা আইকনিক নাটক, আমাদের কোর্ট মার্শাল, সময়ের প্রয়োজনে, গোলাপজান, আমিনা সুন্দরী, সেটাও প্রায় 95-96তম শো এখন চলছে। বর্তমানে আমাদের নাটক মাধব মালঞ্চি, সেটাও দর্শক নন্দিত এবং সমানভাবে দর্শক সমাদৃত। তো এই যে আপনার যে দীর্ঘ পথ চলা, যদি আমি একদম শুরুর সময়ের কথা না বলি, 10 বছর আগে যখন আপনারা থিয়েটার করেন সেই সময় আর বর্তমান সময় 2024, তুলনা করবেন কিভাবে, কিভাবে দেখেন আপনি? 1990 সাল থেকে 2000 সাল, এই সালটার মধ্যে থিয়েটারের স্বর্ণযুগ ছিল। বর্তমানে থিয়েটারটা খুবই চ্যালেঞ্জিং। এই মুহূর্তে একটা লোক ইচ্ছে করলে আসলে থিয়েটারটা মানে করা হয়ে ওঠে না এবং করতে পারে না। মানে যে কারণে বিভিন্ন নানা দিক থেকেই থিয়েটারে আসলে যারা করছেন তাদের ডেডিকেশন আছে অনেক, কিন্তু তারা আসলে এখান থেকে আসলে জীবিকা নির্বাহ করার মতো কোনো অবস্থান এখন আমাদের দেশে থিয়েটার তৈরি হয়নি। আন্তর্জাতিক পর্যায়ে যে সম্মাননাগুলো দেয়া হয়ে থাকে সেগুলো বিভিন্ন ক্যাটাগরিতে, যেমন শিল্পী হোক বা অন্যান্য ক্ষেত্রে সমাজকর্মীদের জন্য অনেক ধরনের সুযোগ রয়েছে, কিন্তু থিয়েটার কর্মীদের জন্য কি এই সুযোগগুলো একটু কম কিনা? না, আসলে এটা হয় না, এটা ভারতে খুব বেশি হয়। আর আমরা আসলে একেবারে যে বাংলাদেশে নাটক করি দেখে বাংলাদেশেই থাকি সেটাও কিন্তু নয়। আমরা কিন্তু থিয়েটারটা নিয়ে, আমাদের থিয়েটার আর্ট ইউনিটকে নিয়ে আমরা ভারতের বিভিন্ন জায়গায়, আপনার ত্রিপুরা থেকে ধরে এইদিকে ত্রিপুরা, ওইদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, মুর্শিদাবাদ, আপনার উড়িষ্যা, আমরা দিল্লি, আমরা ত্রিবান্ধম, বলতে পারেন সমগ্র ভারতটাই রীতিমতো সফর করেছি। এবং নট অনলি দ্যাট, আমরা 2019 সালে আমাদের একটি নাটক হ্যানাও শাপলা নিয়ে আমরা সুইডেনেও শো করেছি। সেখানে স্টকহোমে আমাদের পরপর 2টি সফল মঞ্চায়ন হয়েছে, সেখানেও দর্শকদের প্রচুর সাড়া পেয়েছি। আমরা নিউ ইয়র্কেও নাটক করেছি, আমরা সান ডিয়েগোতেও নাটক করেছি। সো আন্তর্জাতিকভাবে বলতে পারেন যে আমরা একটা আন্তর্জাতিকভাবেই নাটকগুলো বিভিন্ন দেশের বাইরেও আমরা করেছি। বাংলাদেশে যখন নাটক মঞ্চায়িত হয় তখন দর্শকদের কাছ থেকে যে ধরনের সাড়া পান, আন্তর্জাতিক ক্ষেত্রে কিংবা ভারতের কথা যদি বলি, সেসব জায়গাতেও কি দর্শকদের সাড়াটা সেরকম থাকে নাকি তুলনামূলক কেমন হয়? তুলনামূলক আমি মনে হয় একটু বেশি থাকে দর্শকদের কাছে বেশি থাকে দেশের বাইরে। কারণ দেশের বাইরেটা তারা একটা আশা করে যে যেহেতু দেশের বাইরে থেকে ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা নাটক এসেছে, নিশ্চয়ই নাটকটা ভালো হবে এবং প্রচুর দর্শক হয়। থিয়েটার আর্ট ইউনিটের কি খুব সম্প্রতি নতুন কোনো প্রযোজনার পরিকল্পনা চলছে? আমাদের 40তম প্রযোজনা নাটক বলয়, রচনা ও নির্দেশনা মোকাদ্দেম মোর্শেদ। আমরা অতি সম্প্রতি মঞ্চে কাজ শুরু করেছি। এটা নিয়ে আমাদের স্ক্রিপ্ট রিডিং শুরু হয়েছে। আশা করছি খুব শর্টলি, উইদিন আ মান্থ আমরা নাটকটি মঞ্চে আনতে পারবো দর্শকদের জন্য। এই যে আপনি একটা আন্তর্জাতিক পর্যায়ের সম্মাননা পেলেন, সেটা আপনার কর্মক্ষেত্রে কতটা প্রভাবিত করবে বলে আপনি মনে করেন? ডেফিনেটলি ইন্সপায়ার তো হয়। যে কোনো পুরস্কার প্রাপ্তির পিছনে তার যে কষ্টগুলো ভুলে যায়। নতুন আপনি কিছু যখন পাবেন, সামনে কোনো স্বীকৃতি পান, স্বীকৃতি পেলে আপনার অতীতে যে কষ্ট করে, যে চ্যালেঞ্জ করে আপনি এই লেভেলে এসেছেন বা এই জায়গাটা এসেছেন, সেই কষ্টগুলো ভুলে গিয়ে নতুনভাবে উদ্যমী করে তোলে, নতুনভাবে ইন্সপায়ার করে আমাকে পরবর্তী কাজ করার জন্য। এখন কি একটা বাড়তি চাপ অনুভূত হচ্ছে যে স্বীকৃতি তো পেলাম, এখন দায়িত্বটা একটু বেড়ে গেল? যখন থিয়েটারটা শুরু করি তখন থেকে দায়িত্ব নিয়ে কাজ করি। আমি শুরু থেকেই লিডিং রোলেই ছিলাম। আমি নাটকের বেশ কিছু নাটকের স্টেজ ম্যানেজার হিসেবে, আপনারা জানেন যে স্টেজ ম্যানেজার মানে একটি নাটকের টোটাল দায়িত্ব থাকে, স্টেজ ম্যানেজার হিসেবে আমি কাজ করে এসেছি। এবং বর্তমানে আমি আমাদের যে চলমান যে নাটক যেটা চলছে মাধব মালঞ্চি, সেটার প্রযোজনা অধিকর্তা হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এবং এই মুহূর্তে গ্রুপ চালানোর যে পিছন থেকে যে শক্তি, যেমন সমন্বয় করা সকল দর্শকদের, আমাদের আসলে অনেক লোক তো, মানে থিয়েটারে আমাদের মেম্বার এই মুহূর্তে রেগুলার মেম্বার প্রায় মোর দ্যান 50। এদের সমন্বয় করে একটি নাটক মঞ্চে আনা, এটাও একটা চ্যালেঞ্জিং কাজ। সেই কাজটা আমি আসলে এই মুহূর্তে করে যাচ্ছি। তো বর্তমান সময়ের তরুণ প্রজন্মের অনেকেই কিন্তু একটু থিয়েটারমুখী হচ্ছে, একটু অভিনয় শেখার চেষ্টা করছে, তো তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? দেখে শুনে থিয়েটারটা করেন। নির্বাচনটা আপনার থিয়েটারটা কেন কাজ করবেন সেটা আপনারা দেখে শুনে করেন। কারণ একটা সময় 3-4 বছর এখানে ব্যয় করে পরবর্তীতে আপনার হতাশ হওয়ার চাইতে আপনি আগেই জেনে নেন এখান থেকে আসলে থিয়েটার থেকে পাওয়ার কিছু নেই। ভালোবাসা ছাড়া এখান থেকে পাওয়ার কিছু নেই। এখান থেকে আপনার লাইফ হয়তো চেঞ্জ হবে না।
এখান থেকে আপনার লাইফের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আপনি যে স্বীকৃতি পেয়েছেন, সম্মাননা পেয়েছেন, সেটা দেখেও তো নিশ্চয়ই নতুন অনেকেই আরো অনুপ্রাণিত হবে। আমাদের উচিত আসলে পৃষ্ঠপোষকতা। থিয়েটারে যারা নতুন আসছেন তাদের আসলে দরকার হচ্ছে পৃষ্ঠপোষকতা। পৃষ্ঠপোষকতা যদি সরকারি থেকে লেভেল থেকে পাওয়া যায় বা প্রাইভেট সেক্টর থেকেও যদি পাওয়া যায়, সেটারই খুব অভাব আমি মনে করি এই মুহূর্তে। নাটকের কোনো পৃষ্ঠপোষকতা নেই। নাটককে আসলে কেউ করে না, এনকারেজ করে না যে আপনার নাটকটা করেন। কি কারণে করে না এই মুহূর্তে আমি জানি না, বাট এনকারেজটা করছে না এই মুহূর্তে। পৃষ্ঠপোষকতা, যেমন একটা নাটক করতে আপনার প্রচুর ব্যয় হয়, প্রচুর খরচ হয়। যেমন এক একটা শো করতে আমাদের যদি শিল্পকলার মঞ্চেই যদি বলি, এক একটা শো করতে আপনি শিল্পীর সম্মানিত এখানে নাই, শিল্পীর কোনো সম্মান এখানে আমরা দেই না গ্রুপ থিয়েটার ফেডারেশনে। কিন্তু এই যে নাটকটা যে আনুষাঙ্গিক যে খরচ, যারা কমার্শিয়ালি লাইট সাপ্লাই করে, বিভিন্ন যে টেকনিক্যাল যে সাপোর্টটা, তার জন্য আমাদের প্রায় 15 থেকে 20,000 টাকার একটা প্রতি শোতে খরচ হয়। কিন্তু তার বিনিময়ে দর্শকদের কাছ থেকে আমরা যেই টিকিট বিক্রির টাকাটা পাই, সেটা কখনোই আমি মনে করি না যে খুব এক্সিট করে এইটাকে, খরচটাকে। সেটা সবসময় নিচেই থাকে। তো পৃষ্ঠপোষকতা আমরা আসলে ব্যক্তিগত পর্যায় থেকেই করি। আমরা নিজেরা যারা থিয়েটারটাকে ভালোবাসি, আমরা নিজেদের পকেটে টাকাটা দিয়ে থিয়েটারটা করি। সার্বিক পরিবেশটা আসলে তৈরি করাটা বোধহয় একটু প্রয়োজন, একটু মানুষের সচেতনতা, মানুষের একটু আগ্রহ, দৃষ্টি আকর্ষণ করা, সবকিছু মিলিয়েই বোধহয় একটু যত্নের প্রয়োজন আছে। না, তাই আসলে কি? প্রচার প্রকাশনা যে আমরা করছি না তা কিন্তু নয়। যেমন আপনাদের মিডিয়ার বদৌলতে বা মিডিয়ার সহযোগিতা আমরা কিন্তু যথেষ্ট প্রচার পাচ্ছি। কিন্তু প্রচার পেলেও সোশ্যাল মিডিয়াও আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া তো আছে, সেখানে আমরা ফেসবুকে বুস্টিং করছি, আমরা নিউজ পেপারেও পেপার দিচ্ছি। কিন্তু দর্শকদের মানসিকতা এখন কিভাবে জানি, মানে দর্শকরা একটা মানসিকভাবে কিরকম একটা হয়রানি বা অশান্তির মধ্যে আছে, একটা অস্থিরতার রাইট, অস্থিরতার মধ্যে আছে সবাই। আসলে অস্থিরতার মধ্যে থাকার কারণে থিয়েটারটা ওইভাবে দেখতে পারে না। কিন্তু যারা থিয়েটারটা দেখে তাদের একটা খুব সংখ্যালঘু কিছু একটা সংখ্যা আছে যারা আপনার ওই থিয়েটারটা ঘুরে ঘুরে দেখে, সবসময় থিয়েটারটাকে তারা দেখে, কিন্তু তার সংখ্যা খুবই কম। আচ্ছা, তো আমি যদি আপনার ব্যক্তিগতভাবে আপনার থিয়েটার তো গ্রুপ তো আছেই, কিন্তু এছাড়া একজন অভিনয় শিল্পী হিসেবে আপনার কোনো অপূর্ণ শখ? অপূর্ণ শখ না, আসলে আমি চাই আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থিয়েটারের সঙ্গে থাকতে। যতদিন বেঁচে থাকবো আশা করছি আমি থিয়েটারের সঙ্গে থাকবো। এখন তো অনেক ডিজিটাল মাধ্যম, অন্য কোনো মাধ্যমে অভিনয় করার অন্য মাধ্যমের সঙ্গে হয় কি, সময় নিয়ে আসলে অ্যাডজাস্ট করে হয়ে ওঠে না। কারণ আমি একেবারে অন্য মাধ্যমে যে কাজ করিনি তা নয়, আমি অনেক টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেলও নাটক করেছি, আবার এমনি নর্মালি ইউটিউবে অনেক নাটক গেছে। কিন্তু এই নাটকগুলো করতে গিয়ে যেটা আমি অনুভব করেছি, আমি যেহেতু বেসিক্যালি একজন বিজনেসম্যান, আমার জীবিকা যেহেতু ব্যবসা থেকে আসে, তো ব্যবসা, এবং আমি যে ব্যবসাটা করি সেটা হচ্ছে খুবই ব্যস্ত একটা ব্যবসা, সেটা হচ্ছে এক্সপোর্ট গার্মেন্টস। এক্সপোর্ট গার্মেন্টস করে থিয়েটারের সঙ্গে থাকা আসলে খুব ডিফিকাল্ট। আর স্পেশালি মিডিয়াতে থাকা আরও বেশি ডিফিকাল্ট, কারণ মিডিয়াতে সেই সময়ের সঙ্গে আমার সময়কে সমন্বয় করা খুবই জটিল হয়ে যায় আমার জন্য। আর থিয়েটারের সঙ্গে আমার সময়কে সমন্বয় করা খুবই ইজি, কারণ আমি সারাদিন কর্মব্যস্ততার পরে সন্ধ্যার পরে আমি সময়টাকে রাখি আমি থিয়েটারের জন্য, যেই কারণে থিয়েটারটা আমার জন্য খুব ইজি হয়। একজন থিয়েটার কর্মী হিসেবে সর্বাঙ্গীনভাবে এই থিয়েটার শিল্পটাকে আরো সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? সবার আগে যেটা দরকার আমাদের আসলে পৃষ্ঠপোষকতা। আমি মনে করি তারপর হচ্ছে ভালোবাসা তো মানুষের আছেই। আর এই মুহূর্তে থিয়েটারটা আসলে রাজনৈতিক সদিচ্ছাটাই বড়। রাজনৈতিকভাবে যদি থিয়েটারকে একটু পৃষ্ঠপোষকতা করা হয়, তাহলে সেক্ষেত্রে থিয়েটারটা খুব শিগগিরই মানে প্রাণ পাবে থিয়েটারে। কারণ থিয়েটার যারা করে আসলে বেসিক্যালি এই ইন্টারমিডিয়েট বা অনার্স থেকে যারা লেখাপড়া করে তারাই ভালোবেসে থিয়েটারটা করে। তো একটা সময় থিয়েটার করতে করতে তাদের তো জীবিকার প্রয়োজন হয়, তারাও করে। তখন যদি থিয়েটার থেকে যদি জীবিকার ব্যবস্থাটা করা যায়, সে সবাইকে না করা গেল, যেমন নেশাকেই পেশায় রূপান্তরিত করা যায় যদি কিছু পৃষ্ঠপোষকতা করা যায়। যেমন সে যদি 10,000 টাকা করে কাউকে কিছু মোটামুটি 500-700 লোককে, থিয়েটার কর্মীকে যদি প্রণোদনা দেওয়া যায় বা পৃষ্ঠপোষকতা দেওয়া যায় নিয়মিতভাবে, তাহলে থিয়েটারটা অনেক প্রাণ ফিরে পাবে এবং থিয়েটারের গতি আমি মনে করি অনেক গুণ বেড়ে যাবে। আমরা আশা রাখবো আমাদের বাংলাদেশের এই শিল্পটা যেন সামনের দিকে এগিয়েই যায়, যেন হারিয়ে না যায়। একদম অনুষ্ঠানের শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যারা থিয়েটারের দর্শক আছেন তারা আপনাদের সন্তানদের থিয়েটার দেখান, তাদেরকে থিয়েটারে নিয়ে আসুন
এবং থিয়েটারের কে পৃষ্ঠপোষকতা করুন, থিয়েটারের সঙ্গে থাকুন। আমরা আশা রাখবো আপনি এভাবেই আপনার কাজ নিয়ে এগিয়ে যাবেন এবং এমন আরো অনেক আন্তর্জাতিক স্বীকৃতি সম্মাননা আমাদের দেশের জন্য এই গৌরবগুলো আপনি বয়ে আনবেন। আপনার জন্য থাকবে অনেক অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশনের অগণিত দর্শকদের। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বিজ্ঞান হলো সংগঠিত জ্ঞান আর প্রজ্ঞা হলো সংগঠিত জীবন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।